সে ছিল এক অতি ভয়ঙ্কর সাধু। অন্য বাঘেরা তো শিকার করে আনে, তুমি কেন পারো না? সব বলবো, আগে আমায় উদ্ধার করো। ওই শয়তানটা রাজসুখ ভোগ করার জন্য যে কোনো কিছু করতে পারে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের এই ছোট বোনের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর একটু ধৈর্য ধর মা, আমরা প্রায় লোকালয়ের কাছাকাছি চলে এসেছি। মা, আর কত দূর হাঁটবো? আমার পা দুটো আর চলছে না। আজ 5 দিন হয়ে গেল মা, আমরা কিছু খাইনি। মা, পেটের ভেতর যেন আগুন জ্বলছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো মা, আমাদের খুব খিদে পেয়েছে। মা, তোমার কি আমাদের ওপর মায়া হয় না? অন্য বাঘেরা তো শিকার করে আনে, তুমি কেন পারো না? তোরা কি ভাবিস আমি চেষ্টা করছি না? তোদের এই কষ্ট আমি সইতে পারছি না রে, কিন্তু আমার কপালটাই এমন। কেন মা, আমরা তো বাঘ। আমাদের এই থাবা আর দাঁত থাকতেও আমরা কেন না খেয়ে মরছি? সব কথা তোরা বুঝবি না চিনি। শিকার ধরা আমাদের রক্তে নেই। এই থাবা, এই দাঁত, এগুলো আমাদের আসল পরিচয় নয়। তবে আমাদের আসল পরিচয় কি মা? কেন আমরা বনের পশুদের মতো গর্জন করতে পারি না? তোরা জানিস না চিনিমিনি, আমরা জন্মগত বাঘ নই। এটা একটা অভিশাপের ফল। এক নিষ্ঠুর সাধু আমাদের এই দশা করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। অভিশাপ? কে আমাদের অভিশাপ দিয়েছে মা? আমরা কি কোনোদিন আবার আগের মতো হতে পারবো না? জানি না কি হবে ভবিষ্যতে, তবে কোনো খাঁটি মনের মানুষ যে সত্যের পূজারী, একমাত্র সেই পারবে আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে। কিন্তু এই গভীর জঙ্গলে তেমন মানুষ কোথায়? মা, আমাদের বাবা কোথায়? আমরা তো কোনোদিন বাবাকে দেখলাম না। তোদের বাবাকে এক নিষ্ঠুর রাজা মেরে ফেলেছে। তিনি থাকলে আজ আমাদের এই জঙ্গলে পশুর মতো না খেয়ে ঘুরে বেড়াতে হতো না। মা দেখো, ওটা কি মানুষের ঘর? হ্যাঁ চিনি, ওটা গ্রামের সীমানা। তোরা এখানেই ঝোপের আড়ালে লুকিয়ে থাক, আমি দেখি যদি কোনো খাবার জোগাড় করা যায়। সাবধানে যেও মা। ভয় তো পাওয়ারই কথা, কিন্তু তারা কি জানে এই বাঘের চামড়ার নিচে এক অভাগী মায়ের হৃদয়ে ধুকপুক করছে? তোরা কথা দিস, এখান থেকে এক পাও নড়বি না। ঠিক আছে মা, আমরা এখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। ওগো, শুনছো? আমি আজ একটু বনের ভেতরের দিকে যাব। ঘরের ছাগল দুটো তো ঘাস পায় না ঠিক মতো। বনের ভিতর যেও না, বেশি গভীর জঙ্গলে না ঢোকাই ভালো। ঈশ্বর না করুক যদি কোনো খারাপ কিছু হয়, তখন সারা জীবন কাঁদতে হবে আমাদের। আরে ধুর, তুমি অত চিন্তা করো না, আমার কিছু হবে না। আমাকে আজ যেতেই হবে। তবু আমার মনটা কু গাইছে। সাবধানে থেকো, আর এই যে দুটো ছাগল নিয়ে যাচ্ছ, এগুলো যেন হারিয়ে না যায়। চিন্তা করো না, তুমি বরং ঘরের মুরগিগুলোর দিকে খেয়াল রেখো, শেয়াল যেন আবার এসে হানা না দেয়। হ্যাঁ, আমি ওগুলো দেখব, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। ঠিক আছে, আমি বিকেলের আগেই ফিরে আসব। চললাম তবে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। ওই তো একটা ছাগল দলছুট হয়েছে। ছাগল দুটো আজ খুব মন দিয়ে ঘাস খাচ্ছে। আজ আর ভুল করা চলবে না। এই ঠান্ডা হাওয়াতে একটু ঘুমিয়ে নিলে মন্দ হবে না। বাচ্চা দুটো আমার খিদেই ছটপট করছে। আর একটু জিরিয়ে নেই। ধরেছি, এবার পালাতে হবে। ওরে বাবা, এ কি হলো? ওরে বাঘে আমার ছাগল নিয়ে পালালো। বাঘিনী দ্রুত ছুটতে গিয়ে হঠাৎ গর্তে পড়ে যায়। আহ, এই কি হলো? ওটা কোথায় গেল? হঠাৎ গায়েব হয়ে গেল যে। ওরে বাবারে, কোমরটা মনে হয় গেল। রাখাল গর্তের কাছে এসে উকি দিয়ে দেখে, আরে, এ তো সেই বাঘিনীটা। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। এ কি, বাঘ আবার মানুষের গলায় কথা বলছে? হ্যাঁ বাবা, আমি খুব বিপদে পড়েছি।
আমি কি স্বপ্ন দেখছি? বাঘ কথা বলছে? দয়া করো বাছা, আমায় এখান থেকে তোলো। তুমি তো আমার ছাগলটা চুরি করেছো। আমার বাচ্চারা না খেয়ে মরছে, তাই এমন করেছি। কিন্তু তুমি কথা বললে কি করে? সব বলবো, আগে আমায় উদ্ধার করো। আমি যদি নামি, তুমি তো আমাকেই খেয়ে ফেলবে। না বাছা, আমি কথা দিচ্ছি তোমার ক্ষতি করব না। বাঘের কথায় বিশ্বাস করা কি ঠিক হবে? আমি মানুষ না হলেও মানুষের মতো কথা দিচ্ছি। ঠিক আছে, আমি একটা লতা নামিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো, কোমরটাতে খুব জোরে লেগেছে। কিন্তু আমার ছাগলটা ফেরত দিতে হবে। দেবো বাছা, তুমি যা বলবে তাই হবে। ধরো এই লতাটা, শক্ত করে ধরো। বাঘিনী লতা ধরে টেনে উপরে ওঠার চেষ্টা করে। উফ, প্রাণটা বাঁচলো। এখন বলো তুমি কে, আর কথা বলছো কি করে? বন্ধুরা, রাখালকে কি আমার আসল পরিচয়টা বলবো, নাকি আবার কোনো নতুন বিপদ আসবে? জানতে হলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন আপনারা কি চান আমি আমার রূপ ফিরে পাই। বাঘিনী উপরে উঠে হাঁপাচ্ছে, আর রাখাল অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। এখন তো গর্ত থেকে উঠে এলে, এবার আমার ছাগলটা ছেড়ে দাও। এই নাও তোমার ছাগল, আমি তোমায় কথা দিয়েছিলাম। বাঘের মুখে মানুষের বুলি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। অবাক হওয়ারই কথা, এই বনে কোনোদিন কথা বলা বাঘ কি দেখেছো? দেখা তো দূরের কথা, কোনোদিন শুনিও নি। তুমি কি কোনো মায়া জানো? মায়া নয়, এটা আমাদের কপালের লেখন, আর এক ভয়াবহ অভিশাপ। কিসের অভিশাপ? তুমি কি আগে অন্য কেউ ছিলে? হ্যাঁ, সেই গল্প অনেক লম্বা, সময় হলে একদিন সব খুলে বলবো। তুমি কি জানো, তোমার জন্যে সারা গায়ের মানুষ ভয়ে কাঁপে? আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমি কাউকে মারতে চাই না। তবে আজ আমার ছাগলটাকে ধরলে কেন? পেটের জ্বালা বড় দায়, নিজের জন্যে হলে হয়তো ধরতাম না। মানে, তোমার কি অন্য কেউ আছে এই জঙ্গলে? আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওরা 5 দিন ধরে কিচ্ছু খায়নি। 5 দিন? এ কি বলছো তুমি? ওরা তো তবে মরে যাবে। সেই ভয়েই তো আজ আমি ভালো মন্দ জ্ঞান হারিয়ে এই কাজ করেছি। কিন্তু তুমি তো বাঘিনী, একটা হরিণ কি শিকার করতে পারো না? সত্যি বলছি, আমরা কোনোদিন জীবজন্তু মেরে রক্ত খাইনি। বাঘ হয়ে রক্ত খাও না? তবে তোমরা বেঁচে আছো কি করে? কোনো মতে ফলমূল বা মরা পশু খেয়ে দিন কাটে, কিন্তু বাচ্চারা তা খেতে চায় না। তোমার বাচ্চাদের এই দশা শুনে আমার খুব মায়া হচ্ছে। দয়া করো, তুমি কি পারো না আমাদের একটু সাহায্য করতে? আমি গরিব মানুষ, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? তুমি যদি পারো, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। তোমার বাচ্চারা তো ঘাস খাবে না। আচ্ছা, আমার অনেকগুলো মুরগি আছে, কাল তোমাদের জন্য দুটো নিয়ে আসব। তুমি আমাদের জন্য মুরগি নিয়ে আসবে? সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। কি শর্ত? তুমি যা বলবে আমি তাই মানব। তুমি আর কোনো দিন এই গ্রামের কোনো পশুর দিকে নজর দেবে না। কথা দিচ্ছি, কোনোদিন আমি বা আমার বাচ্চারা গ্রামের পথে পা রাখবো না। তবে কাল ঠিক এই সময় আমি মুরগি নিয়ে আসব। সময় আসলে তোমার এই ঋণ আমি শোধ করব। ঠিক আছে, এখন তবে আসি। বাড়িতে গিন্নি আমার জন্য পথ চেয়ে আছে। রাখালের স্ত্রী রাখালের জন্য অপেক্ষা করছে। রাখাল বাড়ি ফিরতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ ফিরতে এত দেরি হলো কেন গো? পথে একটা বড় বিপদে পড়েছিলাম গিন্নি। বিপদ? কি হয়েছে? চোট লাগেনি তো? না, চোট লাগেনি, তবে যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন। কি দেখেছো? একটা বাঘিনী আমার একটা ছাগল ধরেছিল। ও মা, তবে ছাগলটা কোথায়? ওটা কি খেয়ে ফেলেছে? না, ছাগলটা বেঁচে আছে, আমি ওটাকে ঝাড়িয়ে এনেছি। বাঘের মুখ থেকে ছাগল ছাড়িয়ে আনলে? বলো কি গো? বাঘিনীটা খুব অসহায় গিন্নি, ও একটা গর্তে পড়ে গিয়েছিল। গর্তে পড়েছে তো ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। না গো, ওটা সাধারণ বাঘিনী নয়, ও মানুষের মতো কথা বলে। বাঘ কথা বলে? তুমি কি ভুলভাল বকছো এসব? না, আমি নিজের কানে শুনেছি। ও গর্তে পড়ে কাঁদছিল আর নিজের প্রাণ বাঁচানোর জন্য আমায় ডাকছিল। বাঘের কান্না? ওটা তো শিকার ধরার ফন্দিও হতে পারত। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ওর কান্নাটা ছিল একদম মানুষের মতো,
দুটো ছোট বাচ্চা আছে ওর। 5 দিন ধরে ওরা কিচ্ছুটি খায়নি। আহা, 5 দিন ধরে না খেয়ে আছে। হ্যাঁ, ও তাই বলছিল। আর ও নাকি কোনোদিন কোনো প্রাণীর রক্ত খায়নি। তবে ওরা বাঁচবে কি করে? বাঘ তো আর ঘাস খেয়ে থাকে না। সেই জন্যই তো আমি ওকে একটা কথা দিয়ে এসেছি। কি কথা দিয়েছো? আবার কোনো বিপদে পা দাওনি তো? আমি বলেছি কাল সকালে আমি আমাদের মুরগি থেকে দুটো ওকে দিয়ে আসব। কি? আমাদের কষ্ট করে পালা মুরগি তুমি বাঘকে দিয়ে দেবে? ওরা না খেয়ে মরে যাবে গিন্নি, একটু মায়া করো। আমাদের নিজেদেরই তো ঠিকমতো খাওয়া জোটে না, তার উপর বাঘকে খাওয়ানো। যদি ওই বাঘিনীটা সত্যিই মানুষ হতো, একটা মা আর তার 2 বাচ্চার প্রাণ বাঁচানো কি পুণ্যের কাজ নয়? কিন্তু ও তো বাঘ, লোকে শুনলে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কেউ জানবে না, আমি চুপি চুপি গিয়ে দিয়ে আসব। আর যদি ওগুলো খাওয়ার পর বাঘিনীটা তোমাকেই আক্রমণ করে? ও আমায় কথা দিয়েছে, আর যে মা তার বাচ্চার জন্য কাঁদে সে কখনো বিশ্বাসঘাতকতা করে না। তোমার ওই বাঘিনীর কথার উপর আমার একদম ভরসা নেই। লক্ষ্মীটি শোনো, আমার মন বলছে এই বাঘিনীকে সাহায্য করলে আমাদের ভালো হবে। তোমার জেদের কাছে তো আমি কোনো দিন জিততে পারিনি। তার মানে তুমি রাজি? কাল দুটো মুরগি দিতে দেবে তো? যখন পণ করেছো তখন আর বারণ করে কি হবে, কিন্তু খুব সাবধানে থেকো। চিন্তা করো না, আমি কাল সকালেই যাব আর ওদের মুখে খাবার তুলে দেব। নিজের প্রাণটা আগে বাঁচিও, তারপর পুণ্য করো। ঠিক আছে গিন্নি, এবার চলো খেয়ে নি, কাল খুব ভোরে উঠতে হবে। জঙ্গলের সেই নির্জন এলাকা। বাঘিনী তার 2 বাচ্চা চিনি ও মিনিকে নিয়ে একটি গাছের নিচে বসে আছে। বাঘিনী বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। মা, ওই মানুষটা কি সত্যিই আসবে? আমার বিশ্বাস ও আসবে রে চিনি। আমার পেটে খুব খিদে মা, আমি আর নড়তে পারছি না। আর একটু ধৈর্য ধর, ওই দেখ দূরে কে যেন আসছে। এই তো আমি এসে গেছি, দেরি হয়ে গেল কি? না, আমরা তোমার জন্যই পথ চেয়ে বসে আছি। এই দেখো, ঝুড়িতে করে দুটো হৃষ্টপুষ্ট মুরগি এনেছি। মা, এই মানুষটা আমাদের জন্য খাবার এনেছে। হ্যাঁ রে, এই মানুষটিই তো গতকাল আমার প্রাণ বাঁচালো। নাও, এই নাও, তোমরা খেয়ে নাও। আহ, কতদিন পর এমন খাবার খেলাম। মানুষটা আমাদের মারবে না তো? ওর হাতে তো লাঠি আছে। না রে, ও খুব ভালো মানুষ, ওর দয়ায় আজ তোদের মুখে খাবার জুটলো। আহা, বাচ্চা দুটো কত শান্তভাবে খাচ্ছে। এদের দেখলে কে বলবে এরা বাঘ? তুমি আজ যা করলে তার প্রতিদান আমি কিভাবে দেব? আমার কোনো প্রতিদান চাই না, তোমাদের পেট ভরেছে তাতেই আমি খুশি। তোমার এই সাহস আর সততা দেখে আমার খুব অবাক লাগছে। কেন অবাক লাগছে কেন? মানুষ মানুষকে সাহায্য করে, কিন্তু বাঘকে তো কেউ খাবার এনে দেয় না। ওসব ভেদাভেদ আমি বুঝি না, আমি শুধু জানি তোমরা কষ্টে আছো। শোনো, তোমার এই মহানুভবতা দেখে আমার মনে হচ্ছে তোমাকেই সব বলা যায়। সব মানে? ওই অভিশাপের কথা বলছো? হ্যাঁ, আজ আমি বলবো আমরা আসলে কারা আর কেন আমাদের এই দশা। আমি শোনার জন্য তৈরি, বলো তোমার সব কথা। আমি হচ্ছি কুন্দনপুর রাজ্যের রানী। রাজপরিবার? তবে তোমাদের এই দশা কে করলো? রাজা বিক্রম আর এক দুষ্টু সাধু। বিক্রম তো আমাদের প্রতিবেশী রাজ্যের রাজা, তিনি এমন কাজ করলেন? লোভ আর ক্ষমতার নেশায় তিনি আমাদের সব কেড়ে নিয়েছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত বড় অন্যায়। অন্যায় অনেক হয়েছে, যার বিচার আজ পর্যন্ত হয়নি। তোমরা কি সারা জীবন এভাবেই পশুর রূপে থাকবে? বন্ধুরা, এক রাজরানী কিভাবে বাঘিনী হয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন, কিভাবে রাজা বিক্রম তাদের সব কেড়ে নিলেন, এই রহস্য জানতে ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কুন্দনপুরের রানীর এই অভিশাপ কি কোনোদিন কাটবে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। জঙ্গলের একটি ছায়া ঘেরা জায়গা। বাঘের বাচ্চা চিনি ও মিনি খাবার খেয়ে তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাঘিনী আর রাখাল পাশাপাশি বসে কথা বলছে। আমি অবাক হয়ে ভাবছি, একজন রানী কিভাবে এই বনের পশু হলেন? তবে শোনো, আমাদের রাজ্য কুন্দনপুর ছিল শান্তিতে ভরা এক দেশ। কুন্দনপুর তো অনেক বড় আর সমৃদ্ধ রাজ্য ছিল বলেই জানতাম। ছিল, কিন্তু প্রতিবেশী শক্তিগড়ের রাজা বিক্রমের নজর পড়েছিল আমাদের ওপর। রাজা বিক্রম তো বেশ নামকরা রাজা,
তিনি কেন এমন করলেন? রাজা বিক্রম আসলে খারাপ ছিলেন না, কিন্তু একদিন তার দরবারে এক ভিনদেশী সাধু আসে। সাধু? হ্যাঁ, সে ছিল এক অতি ভয়ঙ্কর সাধু। সে রাজাকে বুঝিয়েছিল যে কুন্দনপুর জয় করলে তিনি অঢেল সম্পদ পাবেন। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। একদম। রাজা বিক্রম সেই সাধুর কালো জাদুর সাহায্যে আমাদের রাজ্যে আক্রমণ করেন। তখন তোমাদের রাজা কি করলেন? তিনি কি যুদ্ধ করেননি? আমার স্বামী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছিলেন, কিন্তু জাদুর কাছে হার মানতে হলো। রাজা বিক্রম তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলেন। ইস, কি ভয়াবহ কথা। আর তোমাদের কি হলো? আমাদের রাজা মারা যাওয়ার আগে বিক্রমের কাছে একটা শর্ত রেখেছিলেন। কি শর্ত ছিল সেটা? শর্ত ছিল যে তার স্ত্রী আর 2 কন্যাকে যেন কোনো ক্ষতি না করা হয়। রাজা বিক্রম কি সেই কথা রাখেননি? তিনি রাখতে চেয়েছিলেন, কিন্তু ওই শয়তান সাধু বাদ সাধল। সাধু বলল এদের বাঁচিয়ে রাখা বিপজ্জনক, এরা বড় হয়ে প্রতিশোধ নিতে পারে। তারপর কি হলো? ওই সাধু তার জাদুর শক্তিতে আমাদের পশুতে পরিণত করল। কি নিষ্ঠুরতা! রাজকন্যাদের পর্যন্ত ছাড়লো না। ওই সাধুর মন্ত্রে আমি হলাম বাঘিনী, আর আমার 2 মেয়ে হলো বাঘের বাচ্চা। আমাদের এই বনে তাড়িয়ে দেওয়া হলো, যাতে আমরা মানুষের সমাজে আর ফিরতে না পারি। রাজা বিক্রম কি একবারও বারণ করলেন না? তিনি তখন ওই সাধুর হাতের পুতুল হয়ে গিয়েছিলেন। রানীমা, আপনার এই গল্প শুনে আমার রক্ত টকবক করে ফুটছে। এখন তো সব জানলে, এখন কি আমাদের ঘৃণা করছো? ঘৃণা নয় রানীমা, আমি প্রতিজ্ঞা করছি আপনাদের এই জাদু থেকে আমি মুক্ত করবই। তুমি একলা ওই শক্তিশালী রাজা আর শয়তান সাধুর বিরুদ্ধে লড়বে কি করে? আমার কাছে সম্পদ নেই মা, কিন্তু সত্য আর সততার জোর আছে। তোমার এই সাহস দেখে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আজ অনেক রাত করে ফিরলে, শরীরটা কি খুব ক্লান্ত? শরীরের ক্লান্তি কিছু নয় গিন্নি, মনের ভেতর যে ঝড় বইছে সেটা থামানো দায়। কেন, আবার কি হলো নতুন করে? আজ যা শুনলাম তাতে আমার ঘুম উড়ে গেছে। কি এমন শুনলে? ওই বাঘিনী আসলে কুন্দনপুরের রানী, আর বাচ্চা 2 রাজকন্যা। হে ভগবান, রাজকন্যাদের আজ এই দশা! রাজা বিক্রম আর এক শয়তান সাধু মিলে ওদের এই হাল করেছে। আমি শুনেছি ওই রাজা বিক্রম খুব শক্তিশালী। তুমি কি সত্যি ওদের বাঁচাতে চাও? দেখো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। রাজা বিক্রম তোমার যদি কোনো ক্ষতি করে? আমি ওদের কথা দিয়েছি গিন্নি, এই অন্যায় আমি মেনে নিতে পারছি না। কিন্তু তুমি তো একা, এক সামান্য রাখাল। তুমি কি করে ওই সাধুর জাদুর মোকাবিলা করবে? সততার চেয়ে বড় জাদু আর কিচ্ছু নেই গিন্নি। আমি ঠিক করেছি আমি কালই প্রাসাদে যাব। প্রাসাদে? ওখানে গেলে তো তোমায় জ্যান্ত পুড়িয়ে মারবে। ভয় পেলে তো চলবে না, আমাদের একটা ভালো বুদ্ধি বার করতে হবে। একটা কাজ করলে কেমন হয়? ওই শয়তান সাধুকে কোনো একটা কৌশল করে ধরতে হবে। সেই সাধু তো রাজার ছায়ার মতো থাকে, তাকে একা পাওয়া খুব কঠিন। তুমি তো বলেছিলে বাঘিনী যখন প্রাসাদে ছিল সে অনেক গুপ্তপথ চিনত। হ্যাঁ, বাঘিনী আমায় প্রাসাদে ঢোকার একটা গোপন রাস্তার হদিশ দিয়েছে। তবে তুমি একা যেও না, তুমি আগে বাঘিনীকে নিয়ে প্রাসাদের কাছাকাছি যাও। বাঘিনীকে দেখলে তো সিপাহীরা তীর মেরে দেবে, ওটা খুব বিপজ্জনক হবে। তুমি বরং আগে খুঁজে দেখো ওই সাধুর কোনো দুর্বলতা আছে কিনা। ঠিক বলেছ, আমি শুনেছি সাধুদের জাদুর শক্তি কোনো একটা জিনিসে লুকানো থাকে। তুমি কাল সকালেই বেরো, তবে খুব সাবধানে থেকো, কেউ যেন সন্দেহ না করে। আমি আমার রাখাল বেশেই যাব, রাজা তো আর গরিব রাখালকে ভয় পাবে না। সাবধানে যেও। চিন্তা করো না, অধর্মের বিনাশ আর সত্যের জয় হবেই। তবে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে নাও, কাল অনেক বড় লড়াই তোমার সামনে। হ্যাঁ, এই লড়াই শুধু আমার নয়, এক অভাগিনী মা আর তার সন্তানেদের অধিকার ফিরে পাওয়ার লড়াই। জঙ্গলের এক নির্জন পথ যা রাজপ্রাসাদের সীমানার দিকে চলে গেছে। রাখাল আগে আগে হাঁটছে, আর বাঘিনী ও তার 2 বাচ্চা ঝোপের আড়ালে থেকে তাকে অনুসরণ করছে। সাবধানে এসো রানীমা, এই পথটা সোজা প্রাসাদের পেছনের ফটকের দিকে গেছে। আমি জানি, এই পথে আগে কতবার আমরা শিকারে বা ভ্রমণে আসতাম। মা, ওই যে দূরে উঁচু বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কি আমাদের ঘর ছিল?
হ্যাঁ চিনি, ওটাই আমাদের সোনার প্রাসাদ ছিল রে। আমরা কি আবার সেখানে ফিরে যেতে পারবো? আমার পশুর মতো থাকতে আর ভালো লাগে না। চিন্তা করো না ছোট রাজকন্যা, আজই হয়তো তোমাদের সব দুঃখ শেষ হবে। কিন্তু একটা কথা ভেবে আমার খুব অবাক লাগছে। কি কথা রানীমা? আপনার মনে কি কোনো সন্দেহ হচ্ছে? প্রাসাদের চারদিকে কেমন যেন একটা মৃত্যু নিস্তব্ধতা, কোনো সিপাহীর শব্দ নেই কেন? ঠিকই তো, রাজা বিক্রমের প্রাসাদে তো হাজারো প্রহরীর পাহারা থাকার কথা। চলো আমরা ওই বড় অশ্বত্থ গাছটার আড়ালে গিয়ে দাঁড়াই, ওখান থেকে সব দেখা যাবে। ওরে বাবা, এ কি দেখছি আমি? কি হয়েছে? কাউকে কি দেখতে পাচ্ছ? প্রাসাদের ফটকে কোনো মানুষ নেই, শুধু কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে। এটা আবার কেমন ব্যাপার হলো? তবে কি রাজা বিক্রমও বিপদে পড়েছেন? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। আমার কেন যেন মনে হচ্ছে রাজা বিক্রমকেও ওই সাধু সরিয়ে দিয়েছে। তার মানে কি এখন ওই সাধুই ছদ্মবেশে রাজত্ব করছে? হতে পারে, ওই শয়তানটা রাজসুখ ভোগ করার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন আমাদের কি হবে রানীমা? জাদুর বিরুদ্ধে আমি লাঠি দিয়ে কি করব? হতাশ হয়েও না, ঠিক কোনো না কোনো উপায় বের হবে। তারা সেদিন ফিরে আসে, কারণ রাখাল আর বাঘিনী বুঝে গেছিল যে ওই শয়তান সাধুর সাথে লড়াই করা তাদের দ্বারা হবে না। বন্ধুরা, এখন আমাদের কি হবে? কে আমাদের সাহায্য করবে? জানতে হলে এখনই ভিডিওটি লাইক করুন। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও রহস্যের ভাগীদার করুন। আর রাজা বিক্রমের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। জঙ্গলের পথে ফেরার সময় রাখাল আর বাঘিনী দেখে জঙ্গলের এক নির্জন প্রান্তে একটা ছোট্ট কুটির, সামনে এক বৃদ্ধ সাধু বসে ধ্যান করছেন। রাখাল ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। বাঘিনী ও বাচ্চারা আড়ালে লুকিয়ে থাকে। সাধু মশাই, প্রণাম জানাই। আপনার একটু সাহায্য চাইছি। আয় বাছা, আয়। তোর জন্য আর ওই অভাগিনী মাটার জন্যেই আমি অপেক্ষা করছিলাম। আপনি আমাদের কথা আগে থেকেই জানতেন? জানতাম রে বাছা, জগতের সব খবর আমার কাছে আছে। তবে আপনিই বলুন, আমরা এখন কি করব? প্রাসাদে কোনো রাজা নেই রে। যাকে সবাই রাজা বিক্রম বলে জানে, সে আসলে এক বহুরূপী শয়তান। কথাগুলো শুনে বাঘিনী ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। এ কি বলছেন আপনি? রাজা বিক্রম কোথায়? ওই দুষ্ট সাধুটা রাজা বিক্রমকে অনেক আগেই সরিয়ে দিয়েছে। এখন সে নিজেই রাজার রূপ ধরে বসে আছে। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর কথা! তবে কি আসল রাজা মারা গেছেন? হ্যাঁ বাছা, ওই শয়তানটা নিজের দাদার কথাও শোনেনি। জাদুর জোরে সে আজ সিংহাসন দখল করেছে। দাদার কথা মানেটা ঠিক বুঝলাম না। দুর্ভাগ্যবশত আমি ওই সাধুর দাদা। আমি ওকে অনেক বারণ করেছিলাম যে কালো জাদু শিখিস না। তবে আপনি কেন তাকে থামালেন না? আমাদের এই দশা কেন হতে দিলেন? আমার শক্তি ওর মতো অশুভ নয় মা। আমি একা ওকে হারাতে পারতাম না। এখন তবে উপায়? ওই শয়তান তো জাদুর বলে আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। তোর মতো এক সৎ মানুষের দরকার ছিল বাছা। তোর সততাই হবে ওর শেষ দিন। আমি কি করতে পারি? আমার কাছে তো কোনো অস্ত্র নেই। অস্ত্র আমি দেব। এই যে দেখছিস এই কমণ্ডলুর জল, এটাই ওর জাদুর বিনাশ করবে। এই সামান্য জল দিয়ে কি ওর মতো শক্তিশালী সাধুকে হারানো যাবে? এটা সামান্য জল নয় মা, এটা আমার তপবনের পবিত্র জল, যা ওর জাদুকে অকেজো করে দেবে। আপনিও কি আমাদের সাথে প্রাসাদে চলবেন? হ্যাঁ বাছা, আজ ধর্ম আর অধর্মের শেষ লড়াই হবে। তবে দেরি করে লাভ নেই, চলেন আমরা এখনই রওনা দিই। চল, কিন্তু মনে রাখবি, যখনই ও জাদুদণ্ড তুলবে তখনই এই জল ওর উপর ছিটিয়ে দিবি। আমার হারানো রাজ্য আর বাচ্চাদের সম্মান কি আমরা ফিরে পাবো? সত্যের জয় অবশ্যম্ভাবী মা। আজই কুন্দনপুর আর শক্তিগড় কলঙ্ক মুক্ত হবে। চলুন তবে দেরি না করে বেরিয়ে পড়ি। সিংহাসনে রাজা বিক্রমের বেশে সেই শয়তান সাধু বসে আছে। হঠাৎ রাখাল, ভালো সাধু এবং বাঘিনী দরবারে প্রবেশ করে।
আরে, এই সামান্য রাখাল আর এক ভিখারি সাধু আমার দরবারে, সাথে দেখি এক জানোয়ারও আছে। জানোয়ার আমরা নই সাধু, জানোয়ার তুমি, যে নিজের ক্ষমতার জন্য কতগুলো নিষ্পাপ প্রাণ নিয়ে খেলছে। মুখ সামলে কথা বল মূর্খ রাখাল। জানিস আমি কে? এক তুড়িতে তোকে ভস্ম করে দিতে পারি। অহংকার ত্যাগ কর ভাই, অনেক পাপ করেছিস, এবার ক্ষান্ত হ। আরে মেজদা, তুমিও এদের সাথে জুটেছ? তুমি তো চিরকালই দুর্বল হয়ে রইলে। শক্তি থাকলেই সে শক্তিশালী হয় না রে, যার মনে দয়া থাকে সেই আসল বীর। এই রানী আর রাজকন্যাদের মুক্তি দিয়ে দে। অসম্ভব, যা একবার আমি কেড়ে নিয়েছি তার ফেরত দিই না। শয়তান সাধু তার জাদু দণ্ড ঘোরাতে শুরু করে এবং চারদিকে অনেক কুকুর চলে আসে। শয়তান, তোর জন্য আজ আমার স্বামী মৃত আর আমার বাচ্চারা বনের পশু। তোকে আমি ছাড়বো না। চুপ কর পশুর দল, আজ তোদের সবাইকে আমি চিরতরে শেষ করে দেব। রাখাল, এখনই সময়, দেরি করিস না। হে ভগবান, অধর্মের বিনাশ করো। রাখাল দৌড়ে গিয়ে শয়তান সাধুর ওপর পবিত্র জল ছিটিয়ে দেয়। মুহূর্তের মধ্যে শয়তান সাধুর জাদু দণ্ড নষ্ট হয়ে যায়। আহ, এ কি করলি? আমার জাদু কাজ করছে না কেন? ওটা পবিত্র জল রে ভাই, তোর অশুভ জাদু ওর সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। না, এটা হতে পারে না। আমি এই দুই রাজ্যের অধিপতি। তুমি অধিপতি নও, তুমি একজন খুনি আর প্রতারক। ধীরে ধীরে শয়তান সাধু রাজা বিক্রমের রূপ থেকে সাধুর রূপে পরিবর্তন হতে শুরু করে। দেখো, ওর রূপ বদলে যাচ্ছে। ও আর রাজা বিক্রম নেই। ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। ভাই, তুই এখনো ক্ষমা চেয়ে নে। ক্ষমা? কখনো না। আমি যদি ধ্বংস হই তবে তোদেরও ছাড়ব না। সাধু শেষ চেষ্টা হিসেবে একটি মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু ভালো সাধু তার লাঠি দিয়ে শয়তান সাধুকে আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত পাপের পরাজয় হলো। আমাদের কি মুক্তি হবে সাধু মশাই? অবশ্যই মা, ওই শয়তানের মৃত্যু হওয়ার সাথে সাথেই তোদের ওপর থেকে সব জাদু মুছে যাবে। শয়তান সাধু মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে চারদিকের কুকুরগুলো অদৃশ্য হয়ে যায় আর এক মায়াবী উজ্জ্বল আলোর সৃষ্টি হয়। এ কি, চারদিকে এত আলো কিসের? সত্যের আলো বাছা, অন্ধকারের রাজত্ব আজ শেষ হলো। মা দেখো, আমার হাতের লোমগুলো চলে যাচ্ছে। এক মায়াবী আলোর ঝিলিকের মধ্য দিয়ে বাঘিনী ও তার দুই বাচ্চা আবার তাদের আগের মানুষ রূপে অর্থাৎ রানী এবং দুই রাজকন্যা হিসেবে ফিরে আসেন। প্রণাম জানাই রানীমা, আজ আপনাদের সাহায্য করতে পেরে আমার জীবন সার্থক হলো। ওঠো, তুমি আমাদের প্রণাম করো না। আজ তোমার জন্যই আমরা এই নতুন জীবন পেলাম। ঠিক বলেছিস মা, এই রাখালের সততা আর সাহস না থাকলে আজ কোনো জাদুই কাজ করতো না। বাবা থাকলে আজ কত খুশি হতেন, তাই না মা? তোর বাবা আজ স্বর্গ থেকে আমাদের দেখছেন, তার আত্মা আজ শান্তি পাবে। রানীমা, এখন থেকে কুন্দনপুর আর শক্তিগড় দুটো রাজ্যই আপনার। আপনিই হবেন আমাদের দয়ালু শাসক। না, এই জয়ের আসল কারিগর তুমি। তোমাকেই আমি রাজসভার প্রধান উপদেষ্টা আর সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করছি। আমি এক সামান্য রাখাল মা, সেবা করার সুযোগ পেলেই আমি ধন্য। তোমার মতো সৎ মানুষই তো রাজ্যের অলংকার। আজ থেকে তুমি আর তোমার স্ত্রীর রাজপ্রাসাদেই থাকবে। তবে এবার আমার যাওয়ার সময় হলো। অধর্ম দূর হয়েছে, এবার শান্তিতে রাজ্য শাসন করো মা। আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না সাধু মশাই, আশীর্বাদ করবেন। দেখলে তো বন্ধুরা, সত্য আর সততার জয় সব সময় হয়। এক সামান্য রাখাল হয়েও আমি এক রাজ পরিবারকে বাঁচাতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই কষ্ট আর সাহসের গল্পটি আপনাদের কেমন লেগেছে?
গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটি এক্ষুনি লাইক করুন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর এই রকম আরও অনেক শিক্ষামূলক ও রোমাঞ্চকর রূপকথার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে অবশ্যই জানান রাখালের সাহসের কথা আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের গল্পে।